আসসালামু আলাইকুম। শুরু করছি ফরাকত গল্পের প্রথম পর্ব। লিখেছেন শফিকুল হাসান। রাবিহা উজ্জ্বল শ্যামবর্ণ, ছিপছিপে পাতলা দেহ গঠন, বয়স 15-16, দৈহিক আকার দেখতে 20 বয়সের অনুরা, মুখচন্দ্র চেহারায় চিবুক, ললাট, সমস্ত মুখের আকৃতি অতিশয় সুশ্রী এবং সুকুমারী। চোখ দুটির দৃষ্টিতে একটি স্থির বুদ্ধির আভা দেখা যায়। স্বভাব কোমল, কণ্ঠস্বর, মাতৃস্নেহমণ্ডিত মুখ, মমতা ও আন্তরিকতা সর্বত্রই শোভামান থাকে। বড়ই নিঃশব্দ প্রকৃতির মেয়ে। সুডৌল হাত দুটিতে লেগে থাকা সারা শব্দহীন পরিশ্রমের আলপনা। শ্রাবণের বর্ধিত বেগে বাড়িধারায় পরিশ্রমে তার কখনো দিনের সমাপ্তি ঘটে, সেই স্বাদ গন্ধের হদিস তার নেই। অত্যন্ত দরিদ্র পল্লীতে ধর্মীয় গোঁড়ামির পরিবারে রাবিহার বেড়ে ওঠা। বাবা স্বল্প আয়ের সৎ মানুষ। অভাব অনটন, দুঃখ কষ্ট, আপদ বিপদে ভয়ে ভয়ে কত দিন রাত কেটেছে তার হিসেব নেই। তবু আনন্দ নিরানন্দের লেশমাত্র বাহ্য প্রকাশ তার মুখের উপর কখনো দেখা মেলেনি। পড়াশোনায় বেশ ভালো তুখোড় ছাত্রী ছিল। সে ক্লাস 5-এ বৃত্তি পাওয়া মেয়ে। গ্রামের দুষ্ট লোকের কথিত অলীক কথা, মেয়ে মানুষ বিত্ত থেকে বিদ্যা বেশি হলে কপালে সুপাত্র জোটে না। সে রূপে গুণে যাই হোক, রাবিহার ঘরে বাইরে উদ্যমহীনতা আর উৎসাহ নাশের পারিপার্শ্বিক অবস্থা তার মনে পড়াশোনায় বেশ অনীহা চলে আসে। ধীরে ধীরে লেখাপড়ায়ও প্রচণ্ড হেয়ালি, আর গড়িমসি ফাঁদে পড়ে সে আর ইচ্ছে শক্তির গতি মুহূর্তকালেই পরাস্ত সৈনিকের ন্যায় ধুমড়ে মুচড়ে ভেঙে যায়। কিছুকাল গ্রামের অন্য সাধারণ মেয়েদের মতোই তার দিন কাটছে। রাবিহা টেনে টুনে হাই স্কুলে 8ম শ্রেণী পর্যন্ত অধ্যয়নকালে বাড়িতে খুব তোড়জোড়, তার বিয়ে শাদির কথাবার্তা চলছে। 2-1 দিন পর পর দূর দূরান্ত থেকে সম্বন্ধ আসে। বারংবার মেয়ে দেখাদেখি নিয়ে রাবিহার মনে কোনো রকম বিড়ম্বনা দেখা যাচ্ছে না। বিষয়টি তার ভেতর এক ধরনের খুশির জোয়ার মতো লাগছে। বাড়ির লোকের কাছে কদরও দৃষ্টি বাড়ছে। সব এলাকার পাত্রপক্ষ কেউই তাকে অপছন্দ করছে না। রাবিহার বিশ্বাস, নারী জীবনের গতিবিধির একটি প্রান্তে তাকে একদিন না একদিন প্রবিষ্ট হতেই হবে। মেয়ে জাত মান অভিমানের বাপের বাড়ি অহেতুক বাগড়া পুঁতে লাভ নেই। ক্রোধের বশে পুতলেও সে কর্মফল ভালো হয় না। এটি রাবিহার স্বচক্ষে দেখা চিত্র। অনেক যাচাই বাছাই আর ঘটকের দৌরাত্ম্যের পর মফস্বল এক গ্রামে রাবিহার বিয়ে ঠিক হয়। পাত্রের অবস্থা মোটামুটি ভালো, গঞ্জে ব্যবসাপাতি করে। ছেলে নিয়মিত নামাজ কালাম পড়ে শুনে রাবিহার বাবা অসম্ভব সন্তুষ্ট। আরও খুশি, ছেলের জ্ঞাতিগোষ্ঠীর খুব পরহেজগারি বংশ। শ্রাবণ মাস, বর্ষাগমন, নিয়মহীন বৃষ্টিপাত, মাটির স্যাঁতসেঁতে বৈরী ভাব আর বাধাহীন ঝড়ো হাওয়া প্রবাহের দিনে শ্রাবণের স্বল্পলোকিত দ্বিপ্রহরের ক্ষান্ত বর্ষণ, মেঘাচ্ছন্ন আকাশ আর গুমোট আবহাওয়ার মধ্যেই রাবিহার বিয়ে ঠিক হয়। পাত্র নেসারউদ্দিন। মাদ্রাসায় কিছুদিন পড়াশোনার পর ক্ষান্ত দিয়েছে। লেখাপড়া তেমন ভালো করতে পারে নাই। গঞ্জের হাটে তার একটি মনোহরী দোকান আছে। খুব ভোজনবিলাসী প্রকৃতির মানুষ, মেদবহুল দেহ। সে পরিপূর্ণ সুস্বাস্থ্যের অধিকারী নহে। দুচোখে হাইল্যান্সের চশমা, কিছুটা অশোধিত টাইপের লোক। বিবাহ সভায় দুপক্ষের কোনো চাওয়া পাওয়া ছিল না। বিবাহের আজন্ম পরিচিতি সাজসজ্জার একান্ত অভাব লক্ষ্য করে অব্যক্ত বিষয়ে অনেকেই চুপ করে দাঁড়িয়ে রইলেন। অল্প বয়স্ক কিছু ছেলে ছোকরা গা টেপাটেপি করে ফিসফিস করে কি যেন বলাবলি করছে। গুড়ি গুড়ি বৃষ্টি আর প্যাক কাদা পিচ্ছিল গ্রাম্য পথ দিয়ে রিকশা চড়ে রাবিহার স্বামীগৃহে উপস্থিত হলো। কিন্তু বর্ষায় এই পথটুকুর মধ্যেই যেন বরযাত্রী সহ রাবিহার নববিবাহের অর্ধেক সৌন্দর্য কেমন করে অদৃশ্য হয়ে গেল। বৃষ্টির বৈরী দৃষ্টিগ্রাহ্যে বরযাত্রীর সকলেই বিস্ময়ের সীমা পরিসীমা রইল না। ভেজা স্যাঁতসেঁতে শরীরের ছেলে বুড়ো অনেকেই প্রকৃতির প্রতি অতি অভিমানের বিড়বিড় করে এক ধরনের উগ্র ভাব দেখাচ্ছে। তাদের কাছে মনে হলো এ যেন শ্রাবণের অনর্থক বৃষ্টি। রাবিহার নির্জন ফুলশয্যায় এই চিন্তায় তাকে বিষয়ের লেশমাত্র মনে আনন্দ দিল না। তার মনে হতে লাগলো একদিন না একদিন এ বাড়ির লোকজন
হাসি গল্পে, উপহাসে, পরিহাসে বিচিত্র হয়ে বিয়ের সমস্ত কাণ্ড রাবিহার কানে উঠাবে। সন্ধ্যায় বাড়ি ভর্তি মানুষের কোলাহল। রাত তেমন গভীর হতেই বাড়ি পুরো নিঃশব্দ হয়ে গেল। মনে হয় মেঘ বৃষ্টির সঙ্গে মানুষের নীরবতাও একটা সাদৃশ্য আছে। মস্ত বাড়ির ছেলেমেয়েদের কোনো ছোটাছুটি বা কোনো হইহুল্লোড় নেই। রাবিহার শাশুড়ি সালেহা বেগম ৬০ ঊর্ধ্ব বয়স, খুব চতুরা গোছের মহিলা। বয়সের সঙ্গে বেশ তাল মিলিয়ে সেজেগুজে থাকে। কপালের সাদাটে চুল মেহেদি দিয়ে রাঙিয়ে রাখে। খাপছাড়া করে পোশাক পরিচ্ছদ উনি পরিধান করেন না। ইদানিং উনি বয়স নিয়ে বেশ ব্যাকাদের মধ্যে আছেন। সে বুড়িও না, ছুড়িও না, একটি বেসামাল স্তরে পড়ে গেছে। সালেহা বেগমের বয়সের ছোট বা সমবয়সী কারোর এখন অবধি চুল পাকেনি। এ নিয়ে তার আফসোসের শেষ নেই। খুবই খুঁতখুঁতে প্রকৃতির মানুষ। মুখয়াবহ, সর্বদা নির্বিষ মানুষের মতো ভাব নিয়ে থাকে, কিন্তু তার অন্তরটা ভরপুর বিষহরীর ফাঁড়ি। কারোর সঙ্গে সহজে উঁচু স্বরে কথা বলেন না। দেহ খসে পড়ার রোগ ব্যাধি তাকে চরমভাবে ঘায়েল করে ফেলেছে। আর যাই হোক, কান কথায় লোক বশ করতে তার পটুত্বের জুড়ি নেই। অন্যের খুঁটিনাটি বিষয় জানার তার মনে খুব কৌতূহল। জিন, ভূত, তাবিজ, কবজ আর জাদুটোনায় স্থির বিশ্বাসী একজন মানুষ। এই সংসারের রাজত্ব তার আঁচলে বাঁধা। স্ত্রী জাতির পাকঘরের পুরো আয়ত্ত মানে সংসারের রাজধানীর তার হাতে। বড় এই সংসারের রাজধানী তার অধীনেই আছে। সালেহা বেগমের মনের ক্রোধের আর জ্বালা মেটানোর পদ্ধতিও বিরল। অপছন্দের মানুষকে পরাস্ত করার তার মুখ্য কৌশল হলো প্রতিপক্ষকে সুরে সুরে, ছন্দে ছন্দে নানাবিধ তত্ত্ব কথা শোনাবে, ক্ষণে ক্ষণে রুদ্ধ নিঃশ্বাস ফেলে লানত দিবে। রাবিহার ঘরের কপাটে ধড়াস ধড়াস আওয়াজ করে সালেহা বেগম ঢুকল। নিঃশব্দে নিশীথে হঠাৎ ঝড়ো হাওয়ার আঘাতে কপাটে ধড়াস ধড়াস শব্দে রাবিহা আঁতকে উঠল। সালেহা বেগমকে দেখে রাবিহা চটজলদি দাঁড়িয়ে গেল। রাবিহা অনায়াসে বুঝতে পেল তিনি শাশুড়ি। দ্রুত বসে গিয়ে পা ছুঁয়ে সালাম করল। সালেহা বেগম রাবিহার হাত বুলিয়ে বুলিয়ে বলছে, থাক থাক, সুখে থাকো মা, বেঁচে থাকো, তোমার ভবিষ্যৎ জীবন ভালো হোক, সে দোয়াই করি। রাবিহার ভীরু গলায় আর শঙ্কিত মুখে জিজ্ঞেস করল, আপনার শরীরটা ভালো আছে? সালেহা বেগম ভ্রু কুঁচকে হুতুম প্যাঁচার মতো মুখ ফুলিয়ে অসন্তুষ্টির ভাবে বলল, এখন আর শরীর কতই ভালো থাকবে, ভালো মন্দ মিলেই আছি। ভালো আর কত থাকা যায়? শরীরের নানান রোগবালাই ভর করছে। আজ ভালো থাকি তো কাল মন্দ। সে থাক আমার কথা। এখন বলো, তুমি কেন একা? তোমার বর কই? রাবিহা তার শাশুড়ির মুখে বর কথা শুনে লজ্জায় শুকিয়ে সমস্ত মুখখানা মুচড়িয়ে গেল। মিনিট খানিক পর রাবিহা আনত মুখে ধীরে ধীরে বলল, জানি না মা, আশা করে তোমার ঘরে এলাম বউ বেটা একসঙ্গে দেখব বলে, তা আর হলো না। কত বড় গর্ধব! নতুন বউ ফেলে সে বাইরে গেছে, কোনো কাণ্ডজ্ঞান নেই। শোনো বউ, একালের হিন্দুয়ানা প্রথায় বরবধূর বরণ রীতি এ বাড়িতে নেই। তাছাড়া তোমার শ্বশুর শাশুড়ি কেউ পছন্দ করে না, এমনকি তোমার জান ননদরাও এতে কখনো উৎসাহ দেখায়নি। তুমি আবার ভেবো না আমরা ইচ্ছে করে এসব রঙ্গলীলা করিনি। রাবিহা উৎসুক চোখে চেয়ে ক্ষীণ স্বরে বলল, মা, আমি এক মুসলিম ধর্মভীরু পরিবারে বড় হয়েছি। হিন্দু সুলভ রীতিতে আমার কোনো উৎসাহ নেই। বেশ ভালো। শোনো, আমি খুশি হলাম, আলহামদুলিল্লাহ, বিন্দুমাত্র সংশয় নেই। তোমার বিয়ে মুসলিম রীতি অনুযায়ী 16 আনাই খাঁটি হয়েছে। পাড়ার লোকে কি বলুক সে অন্য কথা। কি বলো তুমি? জি মা, ঠিক বলেছেন। যেখানে আল্লাপাক তার ইচ্ছায় দুটি মানুষের জন্ম জন্মান্তরের সম্বন্ধে আবদ্ধ করে দিয়েছে, সেখানে মানুষের ইচ্ছে অনিচ্ছায় কী আসে যায়? খুব চমৎকার বলেছ। আসলে তোমার স্পষ্ট কথা আমি যতই শুনছি ততই মুগ্ধ হচ্ছি। সালেহা বেগম কিঞ্চিত নীরব রইল। শ্যান দৃষ্টিতে সে রাবিহার ঘরের আনাচে কানাচে দুচোখ ঘুরিয়ে ঘুরিয়ে বিয়ের দান সামগ্রী দেখছে। পিতল, কাঁসার বাসন, কিছু বাসন কুসন, নতুন ল্যাপ তোষক, বিছানার চাদর, দুটো বালিশ,
মুড়ি ভর্তি দুটি মুড়ির টিন, নতুন হাঁড়ি পাতিল বোঝাই, বাহারি পিঠা, এসব দ্রব্য সম্ভার দেখে সালেহা বেগমের মন ভরেনি। মনের ভিতর আফসোস আর তিক্ত নিঃশ্বাস ফেলে রাবিহাকে বলল, ও বউ, তোমার নাম যেন কি বললে? জি মা, আমার নাম রাবিহা। ও আচ্ছা, দেখলে মা, ভুলে গেছি। কি যে হলো, ইদানিং কিছুই মনে থাকে না। শুরুতে তুমি বলেছিলে তোমার নাম রাবিহা না সাবিহা? জি, আমার নাম রাবিহা। ও হ্যাঁ রাবিহা, যাও তুমি খাটে গিয়ে বসো। অনেক সময় ধরে তোমাকে আমি চেয়ারে বসিয়ে রেখেছি।